জাপান সফরে গেলেন প্রধান উপদেষ্টা। 1 লাখ জনশক্তি রপ্তানি, $140 বিলিয়ন বিনিয়োগের আশা। আগামী অর্থবছরে বাস্তবমুখী বাজেট দিতে চায় সরকার। 30% ব্যয় হলেই কেবল বাস্তবমুখী বলা চলে। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। কাপ্তাই হ্রদে পলি জমে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল ব্যাহত। 3 ঘন্টার পথে সময় লাগে 5 ঘন্টা। চট্টগ্রামের খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, জিরার দাম। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 6 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এবং প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা যায় তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। 2025-26 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা বাস্তবমুখী হবে বলেও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যে মাপকাঠিতে প্রতিবার বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলা হয় তা 7,000 কোটি টাকা কমিয়ে কি বাস্তবমুখীতে রূপান্তর আদৌ সম্ভব? সে প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন এম এ আজিম। চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমতে পারে প্রায় 7,000 কোটি টাকা। কিছুটা আকার কমানো এ বাজেট বাস্তবমুখী হবে বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের 30% ব্যয় না হলে সে বাজেটকে বাস্তবমুখী বলা চলে না। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। সেই হিসাবে 30% যদি অব্যয়িত থাকতো তাহলে আমরা বলতাম এটা বাস্তবায়নযোগ্য বাজেট হয়নি। এত ইনফ্লেটেড বাজেট হয়েছে যে অংশটা বাস্তবায়িত হয়নি। তবে প্রতি অর্থ বছরের বাজেট বরাদ্দের প্রায় 1 লাখ কোটি টাকা বা তারও বেশি অর্থ ব্যয় করতে পারেনি আগের সরকার। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। তো এখন এই যেটা করা হলো আকার, সেটার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করা হয়েছে। সেটা হলো যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1 লক্ষ কোটি টাকা কম খরচ করা হয়, এবং এটা গত 2-3 বছর এরকম হয়েছে। তো সেটাকে হয়তো সরকার মাথায় রেখেছে যে শুধু বড় একটা বাজেট দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাহলে বর্তমান বাজেটের সম্পূর্ণ বরাদ্দ ব্যয় করতে পারলেই কি বাজেট বাস্তবমুখী হবে? এমন প্রশ্ন ছিল অর্থনীতিবিদদের কাছে। দেখেন, বাস্তবমুখী বলার মূল অর্থ হচ্ছে এটাই হবে আমার ধারণায়। সেটি হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট আমরা করব না, যেটা আমরা বাস্তবায়িত করতে পারবো না সেরকম বাজেট না করে যেটা আমরা সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে পারবো সেটাই বাই ডেফিনিশন বাস্তবমুখী বাজেট। অবশ্য চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় শেষ 6 মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। বাজেটে লাখ লাখ কোটি টাকার হিসেব বড় করে উন্নয়ন আর প্রত্যাশা পূরণের আশ্বাস শুধু নয়,
যেহেতু রাজনৈতিক সরকারের বাইরে ঘোষণা হচ্ছে এবারের বাজেট, তাই বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট দেখতে চায় দেশের জনগণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানির পর এই দিন ধার্য করা হয়। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। ভারতের মণিপুরে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভার থেকে জানা যায়, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় 2টা 24 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল 47 কিলোমিটার গভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোলা ও সাতক্ষীরায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী 2 দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উপকূলীয় এলাকাগুলোতে বাড়ছে শঙ্কা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, স্থানীয় প্রশাসন ও উপকূলের বাসিন্দাদের প্রস্তুতি কেমন? ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতি, পথ ও প্রভাব নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি ক্রমশই ঘনীভূত হচ্ছে, এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে এটি আসলে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে এবং এটি নিম্নচাপে পরিণত হলে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপরেই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যে প্রস্তুতি জেলা প্রশাসনের সেটি কিন্তু নিয়েছে। জেলা প্রশাসক কিন্তু জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠকও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু আমাদেরকে বলছিলেন যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং 13,800 স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রেখেছেন এবং মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুত রেখেছেন এবং তিনি বলছিলেন যে এই সতর্কবার্তা বেড়ে গেলে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ছুটি কিন্তু বাতিল করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং তিনি বলছিলেন যে 3টি ধাপের যে তাদের প্রস্তুতি ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং একই সাথে তাদের যে খাদ্য সামগ্রী কিন্তু মজুত রয়েছে, শিশু খাদ্য, গবাদি পশু খাদ্য মজুত রয়েছে এবং যে মাটি কিল্লাগুলো রয়েছে সেই মাটির কিল্লাগুলো কিন্তু প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এখন আজকের যে আবহাওয়ার পরিস্থিতি, আমরা সকাল থেকে দেখেছি যে
ভোলার বেশ কিছু এলাকায় কিন্তু ভারী বর্ষণ হয়েছে, কোথাও আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং এখনো সে অবস্থা চলছে এবং নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং উত্তাল রয়েছে এবং যে কারণে কিন্তু মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। আমরা উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা এই ঝড়টি নিয়ে অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা শঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা বলছিলেন যে এই ঝড়ের পূর্বাভাসটি যদি যথাসময়ে তাদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে তারা নিরাপদে আসতে পারবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো সব মিলিয়ে যে আবহাওয়ার বৈরীভাব এটি নিয়ে কিন্তু জনমনে কিছুটা হলেও শঙ্কা রয়েছে। তো এ ছিল আমার কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, আপনি সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। ছোটন, ভোলার মতো একই পরিস্থিতি সাতক্ষীরাতেও। সাতক্ষীরার উপকূলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই গতকাল পর্যন্ত। এইবারের যে বৃষ্টিপাতের রেকর্ড সেটি হচ্ছে রেকর্ড করা হচ্ছে 200 মিলিমিটার, 199 মিলিমিটার তার বেশি ছিল গতকাল সকাল অবধি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছিল। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে উপকূলবাসীকে। আর একই সাথে এই যে রাত থেকে এবং সকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশ অত্যন্ত মেঘলা রয়েছে। এই অবস্থায় বিশেষ করে সুন্দরবন এবং বঙ্গোপসাগরে যে মাছ ধরা নৌকাগুলো রয়েছে সেই মাছ ধরা নৌকাগুলোকে তীরে ভেড়ানো অথবা সতর্কতার সাথে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এবং সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতি ক্রমান্বয়ে, যেহেতু বলা হয়েছিল যে গতকাল থেকে 7 দিন পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করতে পারে, অন্তত 5 দিন এটি থাকবে, সেটি আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরার যে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তার যে ইনচার্জ জুলফিকার আলী রিপন জানিয়েছিলেন, সেই ভাষ্য অনুযায়ী আজকের পরিস্থিতিটি সেইভাবেই প্রতীয়মান হচ্ছে এবং উপকূলীয় সব উপজেলাগুলোতে সকাল থেকেই রাত থেকেই বৃষ্টিপাত চলছে। আর একই সাথে বলে রাখা দরকার যে এই পরিস্থিতিতে আম চাষিদের ভাগ্যাকাশে একেবারে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। তাদের কিন্তু আম পেড়ে ফেলতে হচ্ছে এবং যেসব আম এখনো পরিপক্ক হয়নি সেগুলোকেও নষ্ট হতে দেখা গিয়েছে। এই হচ্ছে সাতক্ষীরার আবহাওয়ার যে পরিস্থিতি তার সর্বশেষ। বুবলি, ছোটন এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন শাহ এবং শরীফুল্লাহ কায়সার সুমন। কাপ্তাই হ্রদে পলি জমায় নৌ রুটগুলোতে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচলে ভোগান্তি বেড়েছে। হ্রদে পানি কম থাকায় অনেক লঞ্চ যেতে পারছে না নির্ধারিত গন্তব্যে। এছাড়া 3 ঘন্টার পথ যেতে যাত্রীদের সময় লাগছে 5 ঘন্টা। সমস্যা সমাধানে স্থানীয়রা হ্রদ খননের উপর জোর দিয়েছেন। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। শুষ্ক মৌসুম থেকেই কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকে, যা গ্রীষ্ম মৌসুমে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর একেবারেই নিচে রয়েছে। এতে জেলার সাথে উপজেলাবাসীর নৌ যোগাযোগ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হ্রদের তলদেশে পলি জমে নৌপথগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বেগ পেতে হচ্ছে। জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় সড়কপথ না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। এরই মধ্যে 3টি উপজেলার সাথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় তারা যাচ্ছে গন্তব্যে। 2 উপজেলায় লঞ্চ যেতে পারলেও সময় লাগছে বেশি। নাব্যতা সংকটে লঞ্চ বোট আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এতে খরচ ও সময় বেড়েছে। বড় কোনো বোটে করে আসতে হলে আপনার বোটটা বেজে যায়, ঠিক আছে, রোদ্রে কষ্ট হয়, অনেক ধরনের দুর্ভোগ হয়। তারপরে আপনার এখান থেকে মালামাল নিতে হলে আপনাদের যে কোনো দ্রব্যমূল্য এখানে দাম বেড়ে যায়। 10টা 20-25 সেখানে এখন 11:30 বাজতেছে। প্রবলেম, কিন্তু হয়তো এটা আমাদের মানে আগে আসতাম যে সেখানে আপনার 10টার মধ্যে 10টা 15-20-এর মধ্যে এখানে আমরা পৌঁছে যেতাম। হয়তো পানি শুকানোর কারণে আমরা এই দুর্গতিটার মানে ফেস করতেছি। এদিকে এখন পানি অনেকটা শুকানো, পানি একদমই কম। আসার পথে লঞ্চও একটু আস্তে চলছে, কারণ
আপনার বালি হচ্ছে জমা টাল হয়ে গেছে। এটা যদি ড্রেজিং করে তাহলে সবচেয়ে বেশি উপযোগী হবে চলাফেরার জন্য। লঞ্চ আটকে যায়, আর একবার আটকে গেলে আপনার মনে করেন 1-2 ঘন্টা অনেক লেট হয়ে যায়, আসা যাওয়া অনেক সমস্যা। যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। সমস্যা সমাধানে ভুক্তভোগীরা হ্রদের তলদেশ খননের দাবি জানিয়েছেন। বড় প্রকল্প না নিয়ে যদি যেখানে যেখানে লঞ্চ থেকে যায় ওখানে যদি আর কিছু কিছু যদি মাটি সরানো দেওয়া যায়, লঞ্চ না থাকার মতন যদি ব্যবস্থা করা হয় তাহলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। খননের মাধ্যমে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। একটি ড্রেজিং এর একটি প্রকল্প চলমান আছে, খুব শীঘ্রই সেটা হয়তো বাস্তবায়ন পর্যায়ে এসে যাবে। আমরা আশা করছি এই ড্রেজিং এর কাজটি সম্পন্ন হলে নদীগুলোর নাব্যতা বাড়বে, তাহলে আমরা বিভিন্ন উপজেলা যারা এই শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আর ঘটবে না। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আগে চট্টগ্রামে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। এদিকে বছর জুড়েই বেড়েছে এসব মশলার দাম। ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সামান্য পতনেও এলাচ ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা। চট্টগ্রাম থেকে একেএম নাজেমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম 30 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 440 টাকায়। বাইরের বুকিং টুকিং ফল করার কারণে মার্কেট একটু এলাচি টালাচি এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো এখন অনেকটা পড়তের দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়। আর সবচেয়ে ভালো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না, এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায় এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে ব্যথা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমে যে খাস করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যত সময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।